আবির ঘামে ভেজা শার্ট আর শুকনো মুখে বাড়ির মেইন দরজার সামনে এসে দাঁড়ালো। পেটে প্রচন্ড ক্ষুধা, মাথাটা ক্ষুধার চোটে কেমন যেন ঘোরাতে শুরু করেছে। এবার একটু না বসলেই নয়। আবির বাড়ির ভাঙাচোরা সিঁড়ির উপর বসতে যাবে, তার আগে ভিতর থেকে ছোট বোন আরিয়া বলল, ভাইয়া, বাজার এনেছিস? তোর অপেক্ষায় সকাল থেকে বসেছিলাম। তোকে যে একটু মাংস আনতে বলেছিলাম, এনেছিস? আবির বাম হাতে থাকা বাজারের প্যাকেট নিচে রাখলো, ডান হাতে ওর যাবতীয় সার্টিফিকেট। ইন করা সাদা শার্ট দুপুরের কাঠফাটা রোদের আলোড়নে ভিজে একাকার, গা থেকে ঘামের গন্ধও আসছে। আরিয়া একদম সামনে এসে দাঁড়ালো, একটু চাপা অভিযোগ মিশ্রিত স্বরে বলল, তুই কি যে করিস? সকালে বের হলি, বললি তাড়াতাড়ি বাজার নিয়ে ফিরবি। না খেয়ে আছি এখনো, দুপুরের রান্নাটাও করা হয়নি। দেখি কি এনেছিস। আরিয়ার দিকে বাজারের ব্যাগটা বাড়িয়ে দিল আবির। আরিয়া বাজার হাতে নিয়ে দেখলো সেখানে শুকনো পটল, নরম আলু, ঝালের অবস্থাও ভালো না, কোনো মাছই নেই। আরিয়া এবার রাগী মুখ নিয়ে বলল, ভাইয়া, তুই কি বাজারে আর কিচ্ছু খুঁজে পাস না? কি সব বাজার করেছিস? কালকেই তো পটল দিয়ে ভাত খেলাম, আবারও আজকে তুই একই রকম তরকারি এনেছিস। দূর যা, খাবই না। আসলে বাজারে আজকে তেমন ভালো কিছু ছিল না। ছিল না মানে? মেজো কাকু কত বড় একটা রুই মাছ কিনে এনেছে, সাথে কত রকম টাটকা বাজার। আচ্ছা, তোকে একদিন ইলিশ মাছ কিনে খাওয়াবো। যা না বোন, আজকে কষ্ট করে রান্না কর। আমারও তো ইচ্ছে করে প্রতিদিন ভিন্ন রকম বাজার করতে। তুই প্রতিদিন একই কথা বলিস। আচ্ছা, যাচ্ছি। আরিয়া দুপুরের পর রান্নাঘরে যায়। আবির জোরে একটি নিঃশ্বাস ছাড়ে। পকেটে ছিল মাত্র 50 টাকা, যা দিয়ে 1 কেজি পটল আর 1 কেজি আলু কিনে এনেছে ও। 10 টাকার ঝালও এনেছে। 2 কিলোমিটার রাস্তা সে দুপুরের রোদে পায়ে হেঁটেই বাড়িতে এসেছে। যদি সে রিক্সাতে আসতো তাহলে আজকের বাজারটাও জুটতো না আবিরের। খুব সকালে বের হয়েছিল আবির, সাথে প্রতিদিনের মতো নিজের কম্পিউটার সায়েন্স নিয়ে মাস্টার্স শেষ করা ফুল মার্কসের সার্টিফিকেট ছিল। প্রতিদিন বিভিন্ন জায়গায় চাকরির জন্য ঘুরে বেড়ায় আবির, কিন্তু ভাইবা দেওয়ার পরেই তাকে গোপনে বলা হয়, তোমার সব সার্টিফিকেট তো দেখলাম, পড়াশোনার ব্যাপারে তোমার কোনো উইকনেস নেই, সব সাবজেক্ট ভালো তোমার। অফিসে যে পদটি আছে সেটা ঠিক তোমার মতো লোকের জন্যই অপেক্ষা করছে, আর আমরাও ঠিক এই রকমই একটা লোক খুঁজেছি। আপনাদের যদি মনে হয় আমি পারফেক্ট, তবে আমাকে দয়া করে চাকরির ব্যবস্থাটা করে দিলে ভালো হয়। আবিরের কথা শুনে অফিস ম্যানেজার বলতো, চাকরিটা ধরে নাও, তুমিই পাচ্ছ, এটার কোনো নষ্ট হবে না। মাসের বেতন পাবে 40,000। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? লোকগুলো ঝটপট বলে, তোমার ভাইবা তো বেশ ভালোই হয়েছে, কিন্তু চাকরিটা পেতে হলে তোমাকে 20 লাখ টাকা হাত খরচের জন্য দিতে হবে। যদি পারো তবে 1 সপ্তাহের মধ্যে তুমি অফিসে জয়েন করবে। আবির প্রতিটা অফিস থেকে ফিরে আসে টাকার কথা শুনে। আবির কখনো পড়াশোনাতে নিজেকে দুর্বল মনে করেনি। সে যে চ্যাপ্টারটা বা গণিতটা বুঝতো না, সে 1 সপ্তাহ ধরে ক্লাসের পড়া কমপ্লিট করার পর সেটা নিয়েই 2-3 ঘন্টা পড়ে থাকতো। এভাবে সে পড়াশোনাতে ভালো হয়ে ওঠে, কারণ একটাই স্বপ্ন। আবির কিছুই পারেন না, কেবল পড়াশোনা করে মা বাবার মুখে একটু হাসি ফোটাবে, ছোট্ট একটি চাকরির মাধ্যমে। আবিরের উদ্দেশ্য কখনো ছিল না চাকরির জন্য পড়াশোনা করতে, সে জানার জন্য পড়তো। কিন্তু বর্তমানে সবাই পড়াশোনা করে চাকরির জন্য। চাকরি হয়ে গেলে তার প্রিয় মানুষকে নিজের করে নেওয়ার বড় উদ্দেশ্য জমা থাকে পড়াশোনা আর চাকরির সুফল শেষে। এ যেন এক বাধা ধরা নিয়ম। কেন যে নিয়ম ছেড়ে অনিয়মে সব হয় না। আবির গা থেকে শার্টের বোতাম খুলতে খুলতে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। তখনই নরম গলায় শুনতে পেল, আবির, এদিকে আয় বাবা। আবির ঘুরে দাঁড়ায়। পাশের ঘর থেকে মা ফাহিদা বেগম ডাকলেন আবিরকে। ও সেদিকে এগিয়ে যায়। ফাহিদা বেগম কাশলেন। আবির তাড়াতাড়ি ওর মায়ের কাছে যেয়ে বলল, আহ মা, তোমাকে না বারণ করেছি, বেশি কাশবে না, কাশলে তোমার রক্ত পড়ে গাল দিয়ে। ধুর বোকা ছেলে, কাজে কি আমি এমনি এমনি করি রে, হয়ে যায়, থামাতে পারি না। আচ্ছা বুঝছি, কথা বলো না এখন, শুয়ে থাকো।
শুয়েই তো থাকি। তোর চাকরির কোনো ব্যবস্থা হলো? হয়ে যাবে মা, এসব নিয়ে তোমার এত ভাবতে হবে না। চাকরি যে কোনো জায়গায় ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু আমি আবার সব জায়গাতে বুঝলা চাকরি নিচ্ছি না। চাকরি করলে একদম বড় পর্যায়ে করব, বুঝলে তুমি? আমাকে মিথ্যা বলছিস খোকা? যার ভাঙা ঘর, চাল নেই, সে ছেলে ছোট চাকরিও ছাড়বে না, আর তুই বলছিস যে কোনো জায়গায় করবি না চাকরি? হাসালি রে। তুমি ঘুমাও একটু, পরে ভাবা যাবে। এসব বাদ দিয়ে চুপচাপ শুয়ে থাকো তো। থাকছি। ওষুধ খাইছো সকালে? হ্যাঁ, খেয়েছি রে। কই দেখি তো, আর কয়টা ওষুধ আছে? না বাবা, তোর দেখতে হবে না, আমি তো খাই। ফুরিয়ে গেলে তোকে বলবো নি। আবির ওর মা ফাহিদা বেগমের কথা শুনল না। সে খাটের নিচ থেকে ঔষধ ছোট্ট ডালা বের করলো। সেখানে কোনো ঔষধ নেই, সব খালি পাতা পড়ে আছে। আবির ওর মায়ের দিকে তাকায়। ফাহিদা বেগম মুচকি হেসে বলল, কি করব বল? ঘরে খাওয়ার মতো তো চালও নেই। পড়াশোনার খরচের জন্য যা ছিল সবটা তোর জন্য তোর বাবা বিক্রি করে সেই যে অ্যাক্সিডেন্টে মরে গেল, এরপর তো সংসার তোর উপরেই এসে পড়েছে। বিদ্যুৎ বিল দিতে হবে না। তুই তোর চাচাদের বাড়ির জানালার বেয়ে আসা আলোয় পড়াশোনা করছিস। দিনগুলো কি ভুলতে পারি রে? আমার না তোকে নিয়ে চিন্তা কম, চিন্তা আরিয়াকে নিয়ে। কি হবে মেয়েটার? ওর ঘরে কারেন্ট এনে দিলি, টিউশনির টাকা জমিয়ে, একবেলা খাবারের টাকা জমিয়ে ওর জন্য তুই স্মার্টফোন কিনে দিলি। ওর পড়াশোনার খরচ আর সংসারের তো তুই একাই চালাস। তার উপর আমার বড় রোগ এসে ধরা পড়ল, ঔষধের খরচও যে তোকেই চালাতে হচ্ছে। আর কত রে খোকা? প্রতিদিন একই রকম তরকারি কেন খেতে হয় সেটা কেবল ওই পরিবারের লোকেরাই জানে। যেই পরিবারের পাশের বাড়ির থেকে আসা মাংস মাছের গন্ধ নাকে ভাসতে থাকে, অথচ খেতে পারে না, সেই পরিবারই বোঝে কেন প্রতিদিন একই তরকারি দিয়ে ভাত খেতে হয়। ঔষধ ফুরিয়েছে, আজ 3 দিন হলো। তোকে বলতে ইচ্ছা করেনি। জানি না তুই কিভাবে টাকা দিয়ে ঔষধ আনবি, তবে সেই ঔষধ খেতেও যে আমার কষ্ট হয় বাবা। কান্না আসে রে বুক ফেটে। আল্লাহকে বলি, সবার মরণ হচ্ছে, আমার কেন দিচ্ছে না? মা, তুমি চুপ করবে নাকি আমি বাড়ি ছেড়ে চলে যাব? আবির একটু জোরে কথা বলে উঠল। ফাহিদা বেগম মুচকি হাসছে। আবির কোনো কথা বলল না আর। ঔষধের খাঁচিটা জায়গাতে রেখে যেভাবে এসেছিল ওভাবেই বাড়ি থেকে বের হয়। হাঁটতে থাকে ও। জন হেনরি লা টমাস কিবোর্ড হাতে তুলে ফ্লোরে ছুঁড়ে মারলেন। সংক্ষেপে তাকে টমাস নামেই সবাই জানে। উনি পৃথিবীর একমাত্র ধনী ব্যক্তি। মাইক্রোসফট কোম্পানিটা ওনার নিজের, যা থেকে প্রতি মাসে ইনকাম করে কোটি কোটি ডলার। টমাস গা থেকে কোট খুলে সামনে থাকা কম্পিউটারের ওপর ছুঁড়ে মারলেন। পিছনে 10 থেকে 15 জন লোক দাঁড়িয়ে আছে। টমাস ঘুরলেন পিছনে, জোরে জোরে চিৎকার করে বললেন, হু দ্য হেল ইজ হি? কে এই হ্যাকার যাকে তোমরা গত 10 দিন ধরে খুঁজে চলেছ কিন্তু পাচ্ছ না? সমস্যাটা কি তোমাদের? এত বড় বড় হ্যাকার রেখেও তোমাদের সামনে থেকে আমার কোম্পানির সব তথ্য চুরি করে নিচ্ছে কিভাবে? টেল মি। কেউ কোনো কথা বলছে না। আমেরিকার বিশাল কোম্পানি টমাসের। শুধু মাইক্রোসফট না, অ্যাপল থেকে শুরু করে উইন্ডোজের সবকিছুই ওনার। বিশ্বের দামি হ্যান্ডসেট আইফোন ওনারই কোম্পানির। সেই কোম্পানির কিছু তথ্য 10 দিন আগে চুরি করে নেওয়া হয়েছে। কে করেছে সেটা কেউ জানে না, আর খবরটা গোপনই আছে। মিডিয়া জানলে ব্যাপারটা হয়তো আরো জটিল হতে পারে, জন টমাসের ধারণা। সে কারণে ওনার কোম্পানিতে থাকা সবচাইতে দক্ষ আর বড় হ্যাকারদেরকে ডেকেছেন তিনি। 15 জন সেরা হ্যাকার লাগিয়েও 10 দিনে তিনি ওই হ্যাকারের কোনো হদিশ পাননি। তথ্যগুলো নাসা মহাকাশ গবেষণার মালিক হিলিংটন রবার্টের কাছে বিক্রি করা হচ্ছে। টমাসের ধারণা রবার্ট ওর কোনো হ্যাকার দিয়ে সেই কাজটি করিয়েছে। রবার্ট আর টমাসের মধ্যে অর্ধ দশক সময় ধরে এক ধরনের বিবাদ লেগে আছে। নাসা তার মহাকাশের তথ্য টমাসকে জানাতে অস্বীকার করে, কারণ টমাস ওর তথ্য সবার আগে কিনে থাকে। সেজন্য রবার্টের থেকে টমাসের আয়ের সংখ্যা আর পরিচিতি বিপুল পরিমাণে হচ্ছিল।
সেজন্য রবার্ট নিজেই টমাসকে ফেক নিউজ দিতে শুরু করে, আর টমাসের কোম্পানি সেটা পাবলিক করতেই বড় রকমের লস হয়। তারপর থেকে ওদের দুজনের মনোমালিন্য, যা আস্তে আস্তে বিশাল শত্রুতে রূপ নিয়েছে। রবার্ট চায় টমাসের মাইক্রোসফট কোম্পানির মতো একটা কোম্পানি করতে, সেজন্য রবার্ট তথ্য চুরি করিয়েছে, আর টমাস চায় নাসার পুরো সিস্টেম নিজের কবজায় নিতে। সেজন্য দুজন নিজেদের কোম্পানি প্রোটেক্টের কাজে বড় বড় হ্যাকার নিয়োগ করে রেখেছে। দুজনের কোম্পানির সিকিউরিটি সিস্টেম এত বেশি প্রখর আর উন্নত যে কোনো হ্যাকারই সেটা নষ্ট করতে পারবে না, কিন্তু তবুও দুজনের মধ্যে শত্রুতা চলেই যাচ্ছে। টমাস বলল, আগামী কয়েকদিনের মধ্যে আমি ওই হ্যাকারকে আমার সামনে দেখতে চাই। কে করেছে এমনটা, কি চায় সে, সব কিছু আমার জানতে হবে। আর বাকিদের কাজ হবে নাসার সিস্টেম হ্যাক করার। ওর সাথে থাকা বা আয়ত্তাধীন সকল স্যাটেলাইট নেটওয়ার্ক আমার আন্ডারে চাই। টমাস কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। রুমে থাকা সব হ্যাকার যেন একটু শান্তিতে নিঃশ্বাস ফেলল, কিন্তু তারাও খুঁজছে কে এই হ্যাকার, কে এত ইনফরমেশন চুরি করার ক্ষমতা রেখেছে। আবির হসপিটালের সামনে এসে দাঁড়ায়, জনসেবা হাসপাতাল। আবিরকে দেখে ডাক্তার মোহিত প্রশ্ন করলো, কি ব্যাপার আবির, তুমি এই অসময়ে? ওই যে কারণে আশা হয় আমার। কি এক বিষয় নিয়ে পড়লে? ডাক্তারি কোনো কিছু যদি পড়তে তাহলে এখানেই তোমার চাকরির ব্যবস্থা করে দিতাম। সেটা তো করলে না, কম্পিউটার সায়েন্স নিয়ে ঘরে বসে আছো। কি হবে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে, যদি এই বয়সে একটা চাকরি না জোটাতে পারো? তাড়াতাড়ি করুন, মায়ের ওষুধ লাগবে। আসো। আবির হাসপাতালের মধ্যে একটা রুমে প্রবেশ করে, ব্লাড ডোনেট রুম। কিন্তু আবির নিজের রক্ত দান করে না। মানুষ রক্ত দান করে একজন রোগীকে বাঁচানোর জন্য, আর আবির রক্ত বিক্রি করে তার মায়ের জন্য ঔষধ নিয়ে যায়। এটা আজকে প্রথম নয়, কয়েক মাস আগেও ওর শরীরে থাকা গোল্ডেন পজিটিভ রক্ত বিক্রি করে গিয়েছে, যা দিয়ে ইন্টারভিউর কাগজ কিনত। কিছু খেয়েছো? আবির মাথা নাড়িয়ে না জানালো। মোহিত কয়েকটা আপেল বাড়িয়ে দিয়ে বলা শুরু করলো, আবির, এমন কোনো রক্তের গ্রুপের কথা কি জানো যে গ্রুপের মানুষের সংখ্যা পৃথিবীতে সর্বকুল্য 50-এরও কম? অবিশ্বাস্য হলেও একটি বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ। রক্তের এই গ্রুপ গোল্ডেন ব্লাড নামে পরিচিত। ভারতীয় সংবাদ মাধ্যম জিনিয়া জানিয়েছেন এমন তথ্য। এই রক্তের নাম আরএস সিস্টেমে 61টি অ্যান্টিজেনের অস্তিত্ব ছিল না। এই রক্তের নাম দেওয়া হয় আরএস নাল। সাধারণত রক্তের কোষগুলোতে 342টি অ্যান্টিজেন থাকে। এই অ্যান্টিজেনগুলোর কোঅর্ডিনেশনের নির্ধারণ করে কোনো রক্তের গ্রুপ ঠিক কী হবে। এই অ্যান্টিজেনের ভিত্তিতে মানুষের রক্তকে 4 ভাগে ভাগ করা হয়। সেগুলো হলো এ বি আর ও। প্রত্যেকটি রক্তের গ্রুপ আবার 2 ভাগে বিভক্ত, পজিটিভ এবং নেগেটিভ। অর্থাৎ সব মিলিয়ে মানুষের শরীরে মোট 8 রকমের রক্ত পাওয়া যায়। সেগুলো হলো এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ ও নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ। 1961 সালে এই গ্রুপের রক্তের সন্ধান পাওয়া যায়। তারপর থেকে এই পর্যন্ত বিশ্বে মাত্র 40 জন মানুষের মধ্যে গোল্ডেন ব্লাড এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, যার মধ্যে তুমি একজন। এই ধরনের রক্ত বিরল হওয়ার কারণে এই গ্রুপটির নাম দেওয়া হয়েছে গোল্ডেন ব্লাড। এই গোল্ডেন ব্লাডের অধিকারীদের মধ্যে 9 জন নিয়মিত রক্ত দান করেন, তবে একজন বিক্রি করে, আর সেটা তুমি। বর্তমানে বিশ্বের জনসংখ্যা প্রায় 800 কোটি, 7.6 বিলিয়নের বেশি, যাদের মধ্যে গত 57 বছরে এমন 40 জনকে পাওয়া গেছে যাদের শরীরে এই বিরল গ্রুপের রক্ত রয়েছে। আবির কিছু বলল না। রক্ত দিয়ে সে বেড থেকে উঠল। মোহিত ওর সামনে টাকার বড় একটি খাম এনে দিল। আবিরের এটা দরকার। সে ছোট ছোট দোকান বা কোম্পানিতে চাকরির খোঁজ করেছিল, কিন্তু একটা বিষয় আছে না, চাকরি যদি উপরওয়ালাই ভাগ্যে না লিখে থাকে তাহলে তুমি চেষ্টা করলেও ব্যর্থ হবে। ঠিক আবিরের বেলাতেই এমনটা হচ্ছে। সে ছোট কোনো জায়গাতে চাকরি খুঁজলে পিছন থেকে সবাই বলে, এত দূর অবধি পড়াশোনা করেও তুমি এখানে চাকরি করবে? এটা আমরা মেনে নিতে পারবো না। সহজ কথা, তারাও চাকরি দিতে নারাজ, ঘুষ ছাড়া। দুনিয়াতে টাকার মূল্য বেশি। কথিত আছে পৃথিবীতে মানুষের জন্য দ্বিতীয় সৃষ্টিকর্তা হলো টাকা। টাকার কি এতটাই মূল্য? কিন্তু আমরাই তো টাকাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, কারণ আমাদের চাহিদার তো কোনো শেষ নেই। আজকে কেউ 10,000 টাকার ড্রেস কিনছে, 2 দিন পর আবার কিনবে। অথচ এত টাকার ড্রেস কিনেই বা কি হলো?
আবার পরে অন্যটা কেনারই বা কি দরকার? ঠিক এসব চাহিদার জন্য টাকার মূল্য বেড়ে চলেছে। আবির হাসপাতাল থেকে বের হয়, কাছে ওর প্রায় 20,000 টাকা। ব্যাপার খুব বিরল। নিজের রক্ত বিক্রি করে সংসার চালানো হচ্ছে। কত জায়গায় কাজ খুঁজেছে, কিন্তু পড়াশোনাতে ডুবে থাকা ছেলেটা কি আর হাতের কোনো কাজ পারবে? আবার চাকরির জন্য বহু জায়গাতে ছুটে বেরিয়েছে। লাখ টাকার দাবিতে সে আজ ব্যর্থ। পকেটে হাত গুজে সে হাঁটছে। ওর পকেটে থাকা বাটন ফোনটি বেজে উঠল। ফোন বের করে তাকিয়ে দেখে মায়ার নাম্বার। সে রিসিভ করলো। আবির, কোথায় তুমি? রাস্তায়। জানি, আমি দেখেছি। দাঁড়াও, আমি ওখানে আসছি। মায়া ফোন কেটে দিল। আবিরের দায়িত্বের মাঝে আরো একটি বিশাল চাপ, আর সেটা হলো মায়া। আবির রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। কল্পনাতে চাকরি, কম্পিউটার, আরো অনেক কিছুই সে ভাবছে। আবির হাঁটছে, পকেটে হাত গুজে হাঁটছেও। হঠাৎ অনুভব করলো ওর পাশে একটি সাদা রঙের গাড়ি এসে থেমেছে। আবির গাড়িটাকে খুব ভালো করেই চেনে। মায়া গাড়ি থেকে নামলো, হাতে একটি মোটা ব্যাগ। গাড়ির সামনে এসে ড্রাইভারকে বলল, আপনি চলে যান। গাড়ি নিয়ে তিনি চলে গেলেন। আবিরের পাশে এসে দাঁড়ায় মায়া। রিক্সা ডাকো। না, বাসায় যাব, মায়ের ওষুধ ফুরিয়ে গেছে। যেও, বাট একটু পর, আগে রিক্সা ডাকো। মায়া যেটা বলবে সেটাই সে করবে, কারণ মায়া আবিরের ব্যাপারে প্রচন্ড জেদি। তাই আবির কোনো কথা বলল না, রিক্সা ডাকলো। মায়া আবিরকে নিয়ে রিক্সাতে করে ছোট্ট পার্কের দিকে এগিয়ে যায়। আবির আর মায়া দুজনে একে অপরকে অনেক বছর ধরে ভালোবাসে। দুজনকে এত সহজে বুঝতে পারে, এজন্য কে কখন রেগে আছে আর তখন কি বলা দরকার সবটাই যেন সহসা মুখস্থ থাকে। একটা সম্পর্ক অনেক বছর টিকে থাকার পিছনের আসল রহস্য হলো আন্ডারস্ট্যান্ডিং। একে অপরকে খুব বেশি পরিমাণে বোঝা, সহজে বোঝা। এই ব্যাপারটাই রিলেশনকে বহু দূর এগিয়ে নিয়ে যায়। আবির আর মায়ার মধ্যে এই রকম রিলেশন। কলেজে পড়ার সময় থেকে একে অপরের প্রেমে পড়ে। মায়া মেয়েটা ডিফারেন্ট, বড়লোকের মেয়ে হলেও চলাফেরা সাধারণদের মতো। মানে মায়াকে বউ হিসেবে পারফেক্ট মানাবে। ভাগ্যক্রমে আবির মায়াকে পায়, যদিও সম্পূর্ণভাবে কাছে পায় না তারা একে অপরকে। শুধু বিয়েটা হলেই হয়ে যাবে, কিন্তু আবির চাকরি না পাওয়াতে কোনো কিছুই হচ্ছে না। মায়া তার পরিবারকে জানাতে পারছে না আবিরের কথা। আবার আবির তাকে বিয়ে করতে পারছে না চাকরির অভাবে, কারণ আবির এমনিতেই মা আর বোনকে নিয়ে কষ্ট করে সংসার চালাচ্ছে। তার উপর যদি মায়াকে নিয়ে আসা হয়, পরিস্থিতি আর আগের মতো থাকবে না। কথায় আছে, অভাব যখন নিকটে আসে তখন ভালোবাসাটাও জানালা দিয়ে পালায়। আগামী 2 মাসের মধ্যে নাসা বিজ্ঞানী বৃষ্টির কোনো প্রকোপতাই খুঁজে পাচ্ছে না। আবহাওয়ার খবরটা অনেকবার চেক করে তথ্যগুলো কালেক্ট করে নিল বিজ্ঞানীরা। সবকিছু ঠিক রেখে নিউজটা প্রকাশের প্রস্তুতি নেয়। লাইভ টিভিতে সরাসরি প্রকাশ করে। নাসা কোম্পানির মালিক রবার্ট নিউজটা প্রকাশের দায়িত্ব দিয়েছে কয়েকজন বিজ্ঞানীকে। যখন টিভিতে হেডলাইন হিসেবে লেখাটা আসে, সেখানে লেখাটা একদমই পাল্টে যায়। সেখানে লেখা আসে, আগামী 2 মাসে ঝড়ের প্রকোপ অনেক বেশি। নিউজটা তখন পুরোপুরিভাবে পাবলিশ হয়ে যায়। নাসা থেকে আবহাওয়ার এমন খবর দেখে সাধারণ পাবলিক ধরেই নিয়েছে আগামীতে ঝড় আসতে চলেছে। কিন্তু রবার্ট নিউজটা দেখার পর সে নিজেই অবাক হয়। এমনটা তো ছিল না। সে সবাইকে ডাকে, নিউজের ব্যাপারে জানতে চায়। এটা কি ধরনের খবর প্রকাশ হলো? স্যার, আমরা কিছুই জানি না। যতবার ওই স্ক্রিনে লেখা প্রকাশ করতে চাইছি, ততবারই লেখা নিজে থেকেই পাল্টে গেছে। মজা করো, সত্য করে বলো, কে এমন ভুল করেছে? সত্যি বলছি স্যার, আমরা সবাই সাক্ষী। সবাই একসাথে কথাটা বলে উঠল। রবার্ট কিছুই বুঝতে পারে না। তখনই টমাসের কল আসলো। টমাস বলল, কি বন্ধু, শুনলাম তোমরা নাকি ভুয়া খবর প্রকাশ করছো। এবার তো গেল তোমার কোম্পানি ডুবে। রবার্ট ফোন ছুঁড়ে মারল ফ্লোরে। মনে মনে বলল, টমাস করেছে? তাহলে হ্যাকার দিয়ে সব? টমাসকে চুপচাপ কিছুক্ষণ গালি দিতে থাকে রবার্ট। তখনই ওর অফিসের ফোনে একটি রিং বেজে উঠল। রবার্ট রিসিভ করে। হ্যালো স্যার, আই এম উইজার্ড। এটা আমার ডাক নাম, সো কল মি উইজার্ড।
আমি বিগত 10 বছর ধরে আপনার নাসা কোম্পানির সিস্টেম হ্যাক করার চেষ্টা করছি, কিন্তু পারছিলাম না। আজকে বেশ কিছুটা সফল। হয়তো একদিন আমি সবটাই আমার করে নেব। আমি আছি কোনো এক জায়গাতে, আমাকে খুঁজে সময় নষ্ট করবেন না, কারণ এই উইজার্ডকে কেউ খুঁজে পাবে না। একবার ভাবুন তো, যে আপনার সিস্টেমের কিছুটা হলেও হ্যাক করতে পেরেছে, তাকে কি এত সহজে খুঁজে পাবেন? তাই বলছি, আপনি সিকিউরিটি বাড়ান। এমন দিন আসবে কড়া সিকিউরিটিতেও কাজ হচ্ছে না। টেক কেয়ার অ্যান্ড ব্ল্যাক উইজার্ডের পক্ষ থেকে অগ্রিম শুভকামনা। কেমন যেন গম্ভীর গলায় কথাগুলো বলে ব্ল্যাক উইজার্ড নামের হ্যাকার ফোন কেটে দিল। রবার্ট বোকার মতো তাকিয়ে আছে সামনে। সহকারীরা ওর পাশে এসে দাঁড়ায়। জন হেনরি নামের একজন জিজ্ঞাসা করে, কি হয়েছে স্যার? আপনাকে কেমন আপসেট দেখাচ্ছে কেন? পরে সব বলবো, আগে আপাতত আমাদের সব সিস্টেম অফ রাখো। টিভিতে একটা নিউজ প্রকাশ করো, হ্যাকারের প্রয়োজন। যে দক্ষ হ্যাকার তাকে সরাসরি নাসা কোম্পানিতে জব দেওয়া হবে। অফারটা প্রকাশ করে সব চ্যানেলে, শুধু যুক্তরাজ্যে নয়, পুরো পৃথিবীতে নিউজটা যেন প্রকাশ পায়। আমি হ্যাকার চাই, যে কোনো বড় ধরনের হ্যাকার আমার দরকার। কিন্তু কেন স্যার? কারণটা কি? সব কিছু জানতে পারবে, যেটা বললাম সেটা করো। স্যার, হ্যাকার তো আর বাজারে কোনো পণ্য নয় যে চাইলেই পাবো। তারা সামনেও হাসতে চাইবে না। তবে রাশিয়াতে হ্যাকারদের সংখ্যা অনেক বেশি, জাপানেও থাকতে পারে। আপনার বর্তমান হ্যাকার দ্বারা সব জায়গাতে খোঁজ করুন, এমন অনেক বড় পর্যায়ে হ্যাকার পাওয়া যাবে। সব জায়গাতে খোঁজ নাও। আই নিড এ ম্যান হ্যাকার। রবার্ট কথাগুলো বলে রুম থেকে বের হয়ে যায়। নাসা অনেক বড় একটি কোম্পানি, যেখানে সবকিছু হাই সিকিউরিটিতে ভর্তি। আপাতত ব্ল্যাক উইজার্ডের সব সিস্টেম ডিলিট করে নতুন করা হয়েছে নিজেদের সিস্টেম। কিন্তু প্রশ্ন একটাই, কে এই ব্ল্যাক উইজার্ড? সারাদিন না খেয়ে আছো তাই না? মায়ার কথায় আবির চমকে ওঠে। আরিয়ার কথা ভাবছিল। কালকেই বোনটার জন্য অনেক বড় একটি মাছ কিনে নিয়ে যাব। কি হলো বলো? খাওনি তাই না? মায়া ব্যাগ থেকে একটি ছোট্ট টিফিন বক্স বের করে। এটা নতুন কিছু নয়, সপ্তাহে 3 দিন মায়া নিজে এসে খাইয়ে দিয়ে যায়। আবির বলল, আর কত করবা তুমি? চুপ থাকো, প্রতিদিন একই কথা বলো। যতদিন বেঁচে আছি ততদিন করব। আসলে কেন? এখন বুঝবে না হাসির কারণ। মায়া কিছু বলল না। টিফিন বক্স খুলে সেখান থেকে বিরিয়ানি হাতে তুলে নিল। আবিরের মুখের সামনে ধরে খেতে বলল ও। আবির বাধ্য ছেলের মতো বিরিয়ানি খেতে থাকে। মায়া আবিরের খাওয়া দেখছে। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। আবিরকে খাইয়ে দিয়ে মায়া ওর কাঁধে মাথা রাখল। আবির, তাড়াতাড়ি কিছু একটা করো। বাড়ি থেকে তো বিয়ের কথা শুনতে হচ্ছে প্রতিদিন। আর একটু সময় দাও, জানি না কি করতে পারবো, তবে চেষ্টা করব তোমাকে না হারিয়ে ফেলার। হারাবে মানে? শোনো, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। পৃথিবীর সব সত্যিকারের ভালোবাসার সম্পর্কে দুজনই একই রকম কথা বলে। তোমাকে ছাড়া কারো হব না, অন্য কাউকে বিয়ে করব না, তোমাকে ছাড়া অন্য কাউকে স্পর্শ করতে দেব না। কিন্তু সময়ের পরিবর্তনে সব কিছু পাল্টে যায়। বুঝলাম মেয়ের বিয়ের বয়স হলে বাবার থেকে বয়ফ্রেন্ডের চিন্তা কেন বেশি থাকে। দূর, এসব কথা শুনতে আমার মোটেও ভালো লাগে না। চলো বাসায় যাই। শোনো। মায়া ওর ছোট্ট ব্যাগ থেকে কতগুলো টাকা বের করে আবিরের সামনে বাড়িয়ে দিল। আবির টাকার দিকে তাকিয়ে থাকে কিছু সময়। মায়া বলল, এখানে 10,000 টাকা আছে, নাও, কাজে লাগবে। না, অনেক নিয়েছি, আর নিতে ইচ্ছে করছে না। চুপ, বেশি কথা বলবে না। তোমার কাছে কি আমি কখনো টাকা ফেরত চেয়েছি? আমি তো তোমার কেউ না, তাই তো এমন করছো। মায়া ডান পকেটে টাকা গুজে দিয়ে আবিরের কপালে চুমু দিয়ে সেখান থেকে চলে যায়। কিছু দূর যেয়ে থেমে বলল, এখন থেকে আর রক্ত বিক্রি করতে হবে না। আমাকে বলবি, যদি আর কখনো শুনি এমন করেছো, নিজের শরীরের সব রক্ত নিজেই ঝরিয়ে ফেলবো। রিক্সাতে করে বাসায় যাবে। বাই। মায়া আর দাঁড়ালো না, সেখান থেকে চলে যায়। আবির তাড়াতাড়ি পার্ক থেকে বেরিয়ে মায়ের জন্য ঔষধ কিনে বাড়ির দিকে যায়। আরিয়া বাড়ির পিছনের বাগানের দিকে বসে আছে। ওর বয়ফ্রেন্ড সাজ্জাদ আসার কথা। আরিয়া কাউকে না জানিয়ে রিলেশনে গেছে, যদিও রিলেশন ব্যাপারটা কাউকে না জানিয়েই হয়ে থাকে।
রোজ রাত জেগে ওরা চ্যাটিং করে। রাতের বেলা এখানেই দেখা করে ওরা দুজন। আরিয়া বসে আছে, হঠাৎ পিছন থেকে ওর কাঁধে কে যেন হাত রাখে। আরিয়া ঘুরে তাকায়, সাজ্জাদ এসে দাঁড়িয়েছে। সাজ্জাদকে দেখে আরিয়া মুচকি হাসল। সাজ্জাদ ওর পাশে বসে। এই এত দেরি করলে কেন আসতে? ভাইয়া বাড়িতে নেই, যে কোনো সময় চলে আসবে। সরি গো, বন্ধুদের থেকে বিদায় নিতে দেরি হয়ে গেছে। দেখো তোমার জন্য আজকে কি এনেছি। সাজ্জাদ পকেট থেকে একটি ছোট্ট সাদা কাগজ বের করে। কাগজটি 4 কোনা প্যাকেট। আরিয়া জানে সেটা কি, কন্ডম নামে সবাই জানে। আরিয়া আর সাজ্জাদের মধ্যে কেবল মনের সম্পর্ক নয়, ওদের মধ্যে শারীরিক সম্পর্ক প্রায়শই প্রতিফলিত হয়। ছোট বয়স আরিয়ার, সাজ্জাদ আরিয়ার থেকে 3 বছরের বড়। আরিয়া কলেজে যেত আর আসতো, সাজ্জাদ পিছনে পিছনে ঘুরঘুর করত। বড় লোকের একমাত্র ছেলে সাজ্জাদ, সে ঢাকাতে বড় ব্যবসা করে। প্রথম প্রথম সাজ্জাদকে আরিয়া পাত্তাই দিত না। সাজ্জাদ প্রায়শই আরিয়াকে এসে ভালোবাসি বলতো, কিন্তু আরিয়া তাকে সাফ জানিয়ে দেয় সে রিলেশন করবে না। মেয়েদের মন নাকি প্রজাপতির থেকেও নরম হয়, একটা ফুলের পাপড়ির থেকেও কোমল। আর ঠিক সেটাই হলো। সাজ্জাদ 1 বছর আরিয়ার পিছনে ঘুরে বেড়ানোর পর আরিয়া রাজি হয়। রাজি হবেই বা না কেন, সাজ্জাদ তো ভালোবাসার সব রকম প্রয়োগ আরিয়াকে দেখিয়েছে। আরিয়া তাকে প্রচণ্ড ভালোবেসে ফেলে। এরপর রাত জেগে দুজনের কথা বলা, চ্যাটিং, কত শত বাধা ধরা নিয়ম অনিয়ম ছাড়িয়ে কথার ফুলঝুরি সাজিয়ে চলেছে ওরা দুজন। কথার অববাহিকায় আরিয়ার মনে সাজ্জাদকে নিয়ে নতুন স্বপ্নের স্বর্গবাস ধরা দিয়েছে। অজানা আর নিষিদ্ধ আহ্বানে বারবার এগিয়ে গেছে দুজন। একে অপরকে আলিঙ্গন ছিল প্রতিদিনের নেশা। সে আলিঙ্গন নেহাত শুধু আলিঙ্গন ছিল না, সেটা ছিল কামনার এক বিশাল বাসনা পূরণের অদম্য আগ্রহ, যার শেষ সুখময় আত্মচিৎকারে। আজকে দেখো কিছু হবে না। 2 দিন আগে তুমি যা করেছো, ভয়ে আছি যদি বেবি চলে আসে। সাজ্জাদ মুচকি হাসল। আরিয়া মুখে বারণ করলেও ঠিকই শরীরের অগ্রাহ্যতায় নিজেকে স্বল্প নয় আগ্রহের অনিমাদিতিতে বিকিয়ে দিচ্ছে। সাজ্জাদ থেমে নেই। ও সুস্থ সবল হাতের তেলে সমাধি বহু আগেই চালানো করে দিয়েছে। নারী শরীরের উন্মাদনা যেন বিশাল আকাশ পরিমাণ। সাজ্জাদ আরিয়ার ওড়নাটা দূরে ফেলে দেয়, এরপর ধাক্কা দিয়ে তাকে ঘাসের উপর শুইয়ে দিল। তারপর চাঁদের আলোয় দুজনের ওই আলিঙ্গনটা শেষ হয় বিশাল চাহিদা পূরণের সমাপ্তিতে। বেশ কিছু সময় পর দুজনেই ক্লান্ত। সাজ্জাদ উঠে চলে যাওয়ার প্রস্তুতি নিল। আরিয়া তাকে কাছে ডেকে নিয়ে ঠোঁটে চুমু দিয়ে বলল, বেশি আসবে না এখানে, ভাইয়া দেখলে কিন্তু সমস্যা আছে। এবার যাও। সাজ্জাদ চলে যায়। আরিয়া ড্রেস ঠিকঠাকভাবে পরে নিল, তারপর বাড়ির মধ্যে প্রবেশ করে। রুমের মধ্যে এসে বালিশে হেলান দিয়ে সাজ্জাদের কথা ভাবছে। অনেক বেশি ভালোবাসে সে সাজ্জাদকে, আর সাজ্জাদও যেন তাকে আরো বেশি ভালোবাসে। সাজ্জাদের কথা ভাবতে ভাবতে সে শুনতে পেল, আরি বাহিরে আয়, দেখ তোর জন্য কি এনেছি। আবির এসে দাঁড়িয়েছে বিশাল একটি মাছ হাতে। আরিয়া আজ বেশ ক্লান্ত। কোনো রকম হেঁটে বাইরে আসে ও। ভাইয়াকে দেখে ও অবাক হয়, কিন্তু আবির তার বোনকে দেখে অবাক হয়। চুলগুলো কেমন যেন একটু এলোমেলো, দুর্বল মনে হচ্ছে ওকে। তোর কি শরীর খারাপ আরি? না তো ভাইয়া, এমনি শুয়েছিলাম, দাও মাছটা। আরিয়া তাড়াতাড়ি মাছ নিয়ে চলে যায়। আবির ওর মায়ের রুমে আসলো। 3 রুম বিশিষ্ট একটি টিনের বাড়ি ওদের। উপরের চালটা মাটির টালি দিয়ে করা। চাচারা ওদের নিজের জমি জোর করে কেড়ে নিয়েছে। পাশেই চাচাদের বিশাল অট্টালিকা, পাঁচিল দিয়ে ঘেরা। আবিরদেরকে কখনো খোঁজও নেয় না তারা। আবির ওর মা ফাহিদা বেগমের রুমের মধ্যে আসলেন। উনি শুয়ে আছেন বিছানায়। আবির যে ওষুধগুলো রাখে সেখানে। মায়ের মুখের দিকে তাকিয়ে আবির চলে আসার প্রস্তুতি নেয়। ফাহিদা বেগম বলল, কতদিন বা বাঁচবো বল? ফুসফুসে ক্যান্সার, কাশলে রক্ত পড়ে। মা, কোনো সন্তানের কাছে মায়ের রোগের বোঝা বড় নয়। নিজের সবটা দিয়ে আমি চেষ্টা করব।
ভালোই তো জানিস আমি বেশি দিন বাঁচবো না, তাহলে কেন এত কিছু করছিস? সব কিছু জেনে কাছে থাকা, কাছে রাখার চেষ্টাই হলো ভালোবাসা। সেই ভালোবাসা পরিমাপহীন। ভাইয়া টাকা দে, ফোনের এমবি শেষ হয়ে গেছে, কিনতে হবে। আবির পিছনে তাকায়, ওর বোন এসে দাঁড়িয়েছে। আবির মায়ের দিকে তাকিয়ে একটু হেসে রুম থেকে চলে গেল। আরিয়ার হাতে টাকা দিয়ে সে রুমের মধ্যে চলে যায়। রুমে একটি কম্পিউটার, কম্পিউটারটাই আবিরের বাবার দেওয়া প্রথম উপহার। কম্পিউটারের জন্য আবির 1.5 বছর বায়না ধরেছিল। এটাই মধ্যবিত্ত পরিবারের কোনো জিনিস পাওয়ার বিশাল সংগ্রাম। একটা সময় অনেক কিছুই ছিল আবিরের বাবার, কিন্তু ওর চাচারা সবাই বেইমানি করে নিজেদের কাছে হাতিয়ে নিয়েছে, যা শোনার পর আবিরের বাবা প্রথমবারের মতো স্ট্রোক করে। আবিরের খুব রাগ ওদের চাচাদের ওপর। মেজো চাচার ছোট মেয়ে আবিরকে যেন চাকর মনে করে। দেখা হলে আবিরের সাথে খুব বাজে ব্যবহার করে চাচার ছোট মেয়ে প্রীতি। আবির কম্পিউটার অন করলো। ডাটা সেটআপ দিয়ে সে বিভিন্ন সাইটে ঘুরে বেড়াচ্ছে। প্রতিদিন ঠিক এমন করেই কাটিয়ে দেয়। কম্পিউটারে তেমন কোনো কাজ নেই ওর, অতটাও প্রয়োজন পড়ে না। ওর মা কতবার বলেছে কম্পিউটারটা বেচে দিতে, কিন্তু আবির দেয়নি। ওর বাবার উপহার। আবিরের কোনো প্রয়োজন পড়ে না কম্পিউটারের। কথাগুলো ভাবতে ভাবতে ওর ফোনে রিং আসলো। তাকিয়ে দেখে অর্ক ফোন করেছে। অর্ক ওর ক্লাসমেট। অনার্সে প্রথম বর্ষে থাকাকালীন আবির অর্ককে দেখেনি। 3rd ইয়ারে এসেই হঠাৎ করেই অর্ক নামের একটা ছেলে আসে আবিরদের রুমে। আবির ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হলেও কখনো ক্লাসের টপারদের মতো করে প্রতিযোগিতা করে পড়া করেনি। সে ঠিকই এক্সামে সবার টপার হয়ে দেখাতো। আবির বসতো শেষের দিকে, আর অর্ক এসে বসেছিল আবিরের পাশে। আবির এক কোণাতে আর একই বেঞ্চে অর্ক আরেক কোণাতে। অর্ককে টিচার অনেক প্রশ্ন করেছিল, কোথায় থাকে, কিভাবে এখানে ভর্তি হলো, কিন্তু অর্ক চুপচাপ সেসব এড়িয়ে গেছে। এজন্য আবিরের খুব ভালো লাগতো অর্ককে। তারপর অর্কের ফোন প্রথমবারে রিসিভ করতে পারেনি। অর্কের সাথে বহু মাস পর কথা হবে আবিরের। আবির তাড়াতাড়ি রিসিভ করলো ফোন। অর্ক বল। কেমন আছো ভাই? ভালো, তুই? আছি। রিফাতের কথা মনে আছে? রিফাতের কথা অর্ক বলতেই আবির কল্পনাতে চলে যায়। রিফাতের কথা মনে পড়ে ওর। রিফাত ছিল ওদের ক্লাসে সবচাইতে ফাজিল বা বেয়াদব একটা ছেলে। আইসিটির একটি গুরুত্বপূর্ণ ক্লাস চলছিল ওদের, কম্পিউটার ক্লাস যাকে বলে। দেয়ালে গ্রাফিক্স করে আলো সাজিয়ে ক্লাস করানো হচ্ছিল। কম্পিউটারে ভিডিও প্লে করে টিচার বোঝাচ্ছিলেন। সবাই বেশ মনোযোগ দিয়ে ক্লাস করছিল। হঠাৎ পর্দাতে দেখতে পায় সানি লিওনের মোস্ট ভাইরাল গান লৈলা মে লৈলা গানটি চলছে। সবাই তো বোকার মতো সেদিকে তাকিয়ে আছে। স্যার অবাক হয়, তাড়াতাড়ি কম্পিউটারের কাছে চলে আসে। এসে দেখে কম্পিউটার কাজ করছে না, নিজের ইচ্ছে মতো চলছে। তখন পুরো ভার্সিটিতে হ্যাক শব্দটা রিফাতের নামেই প্রযোজ্য ছিল, তাই সাথে সাথে রিফাতকে স্যার ডাকলো। আর রিফাত সরাসরি সত্য কথা বলে দেয়। এই গুণটাই ভালো লাগতো। সত্য স্বীকার করে সে ক্ষমা চাইতো। কিন্তু তখন কি কেউ ক্ষমা করে? তবে রিফাতের এই হ্যাক দক্ষতার ব্যাপারটা আবির আর অর্কের খুব পছন্দ হয়। এজন্য ওরা 3 জন বন্ধু হয়ে একসাথে পুরো ভার্সিটি লাইফ শেষ করে। আছে। রিফাতকে দরকার। খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে। তুমি তোমার দক্ষতা কাজে লাগাও। অর্ক কথাটা বলে ফোন কেটে দিল। আবির ওর কথার আগা মাথা কিছুই বুঝতে পারছে না। আবির কম্পিউটার অফ করলো। সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। আরিয়া ফোনে চ্যাট করছে। ফোনের ওপাশে আছে সাজ্জাদ। দুজনে বিয়ের প্ল্যানিং করছে। সাজ্জাদ, বিয়ে করবে কবে আমায়? ভাবছি তোমাকে নিয়ে পালিয়ে যাব ঢাকাতে। কবে যাবা? খুব তাড়াতাড়ি যাব। বলছি কালকে কি আবার আসবো? এই না না, বিয়ে করো আগে। তুমি অনেক বদমাইশ হয়ে গেছো। প্লিজ আসি না। আমি কি চলে যাচ্ছি নাকি? না, বিয়ে করো আগে। ও বুঝেছি, আমি তো তোমার কাছের মানুষই না। থাক, লাগবে না, ঘুমিয়ে পড়ো, রাখছি। আরে রাগ করছো কেন? আচ্ছা, আমি জানাবো সুযোগ বুঝে। আমার মিষ্টি বউ। দুজনে আরো বেশ কিছু সময় চ্যাট করে। রাত গভীর হয়, সবাই ঘুমের দেশে আচ্ছন্ন হয়ে পড়ল।
টমাস তার নিজের অফিসে বসে আছে। চারপাশে ঘিরে আছে বিভিন্ন দেশের হ্যাকার, কিন্তু হঠাৎ ও তার পিসিতে খেয়াল করে ওর অ্যাকাউন্টে আসা টাকা কোনো একটি পেঁচালো নামধারী অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে। মানে টমাসের অ্যাকাউন্টে টাকা আসছে, আর টমাসের অ্যাকাউন্টের টাকা সাথে সাথে আরেকটা অ্যাকাউন্টে চলে যাচ্ছে। টমাস কিছু বোঝার আগেই বাংলাদেশি 4 কোটি টাকা সেই অনুপ্রবেশকারীর অ্যাকাউন্টে চলে গিয়েছে। টমাস ওর নিজের অ্যাকাউন্ট বন্ধ করে দিল। বেশ কিছু সময় চেয়ারে বসে থেকে অনেক কিছুই ভাবছে। আচ্ছা, এসব কি রবার্ট করছে নাকি? ওর কাছে তো দামি হ্যাকার সবারই প্রতিরক্ষা বাহিনী আছে, তবে কি সেই এসব করছে? কথাগুলো ভাবতে ভাবতে টমাসের কাছে একটি ফোন আসে। সে রিসিভ করলো। ওপাশ থেকে ভাঙা ভাঙা গলায় বলল, হ্যালো স্যার, কেমন আছেন? কে? আই এম ব্ল্যাক উইজার্ড। আমাকে চিনবেন না? আমার নেশা সম্পর্কে আপনি বললে হয়তো বুঝতে পারবেন আমি কে। আমি একজন সাইবার হ্যাকার। সাইবার জগতে আমি উইজার্ড নামে পরিচিত। আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা সরিয়ে নিলাম আমি। সব কিছু হ্যাক করার ইচ্ছে ছিল আমার, কিন্তু পারছি না। অনেক প্রোটেকশন দেয় আপনার নিজস্ব সার্ভারে, তবে একদিন ঠিকই সব কিছু আমি নষ্ট করে দেব, নিজের কবজায় নিয়ে আসব। আমাকে কেউ আটকাতে পারবে না। গুড বাই। ব্ল্যাক উইজার্ড ফোন কেটে দিল। টমাস যেন বোকার মতো তাকিয়ে থাকে পিসির দিকে। নাম্বারটা লোকেট করার জন্য একজন হ্যাকারকে ডাকলো। কিছু সময় পর টমাসকে এসে জানানো হয় নাম্বারটি কোনো লোকেটেড হচ্ছে না, বারবার লোকেশন পাল্টে যাচ্ছে। টমাস বেশ উত্তেজিত হয়ে সবাইকে বলল, হয়তো হতে পারে রবার্টের এটা কোনো চাল, তবে সেই প্ল্যান যেন আগামীতে বড় না হয় সেজন্য আমাদের দক্ষ হ্যাকার প্রয়োজন। পৃথিবীর সব জায়গাতে খোঁজ নাও, দক্ষ হ্যাকার কোথায় পাবো? উইজার্ডকে কি চাই তাকে থামাতেই হবে। ওই আবিরের বাচ্চা, ওঠ বলছি, ওঠ। আবির লাফ দিয়ে বিছানা থেকে উঠল। চোখ কচলে পাশে তাকিয়ে দেখে প্রীতি দাঁড়িয়ে আছে। আবির কিছুটা বিরক্ত নিয়ে বলল, তুই এখানে কেন? ওই তোকে না বলেছি আমাকে তুই করে বলবি না? তুই হলি আমাদের থেকে নিচু পর্যায়ের, আর আমরা বড় পর্যায়ের, এই জন্যই তুই করে বলবি না। তোর বড় পর্যায়ের আমি? আবির, এসব কি হচ্ছে? কি বলছে মেয়েটা আগে শোন। আর তুই তো সবটা জানিসই, ও যা বলছে ঠিকই বলছে। মা, তুমি এই অবস্থায় উঠে এসেছো কেন? শালা, মায়ের কথা আগে ছাড়, চল আমার সাথে। প্রীতি কথাটা বলে আবিরের হাত ধরে ঘর থেকে বের করলো। আরিয়ার সামনে এসে দাঁড়ায়। প্রীতির দিকে তাকিয়ে বলল, তুই ভাইয়ার সাথে এভাবে কথা বলিস কেন? চুপ কর। তুই বেশি কথা বললে তোকেও বাড়ির কাজে লাগিয়ে দিব, বুঝলি? কেউ কোনো কথা বলল না। বলবেই বা কি করে? আবির চাইলে অনেক কিছুই তো বলতে পারে, কিন্তু কেন বলছে না? কারণ একটাই, আবিরেরা বর্তমানে যে জায়গাতে থাকছে সেটা প্রীতিদের, মানে আবিরের সেজ চাচা নিয়াজ সাহেবের। আবির কিছু বললেই ওর মা বোনকে নিয়ে রাস্তায় বের হতে হবে। মা আর বোনের দিকে তাকিয়ে সবকিছু মেনে নিচ্ছে আবির। দেখ আমার গাড়ির কি অবস্থা, কাদা লেগে আছে, ড্রাইভার আসেনি, তুই এখন পরিষ্কার কর। আমি পারবো না। তুই পারবি, তোর বাপ। আর একবার আমার বাবাকে নিয়ে কথা বললে। আবির প্রীতির দিকে হাত উঠিয়ে কথাটা বলল। সাথে সাথেই পিছন থেকে আবিরের কাঁধে হাত রেখে কে যেন ঘুরিয়ে নিল। আবির সামনে ঘুরতেই একটা চড় ওর গালে এসে পড়ল। আবির তাকিয়ে দেখে নিয়াজ সাহেব এসে দাঁড়িয়েছে। আবিরের শার্টের কলার টেনে ধরে বলল, ছোট লোক জাত, ছোটদের মতো থাকবি। আমার মেয়ে যা বলছে তাই কর, না হলে যেখানে থাকছিস না সেটাও কেড়ে নিব, এরিয়া থেকে বের করে দেব, বুঝলি? নিয়াজ সাহেব কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আবির রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। প্রীতি বলল, এভাবে তাকিয়ে লাভ নেই, আমার জুতোয় কাদা লেগে আছে, পরিষ্কার করে দে এখনই, মুখ দিয়ে যেন তোর আর একটা কথাও বের করতে না শুনি। আবির একটি কাপড় নিয়ে নিচু হয়ে প্রীতির জুতো থেকে কাদা সরাতে থাকলো। প্রীতি মুচকি হাসছে। আবির বসা থেকে উঠে দাঁড়ায়।
প্রীতি ওর ব্যাগ থেকে কতগুলো টাকা বের করে আবিরের মুখের উপর ছুঁড়ে মারল। প্রীতি বলল, নে, খাবার ছড়িয়ে দিয়েছি, মোরগদের মতো খুঁটে খুঁটে খা। গাড়িটা পরিষ্কার করে চলে যায় এখান থেকে। প্রীতি সেখান থেকে চলে আসলো। আবির নিচে মাটির দিকে তাকায়। কতগুলো নতুন চকচকে 1000 টাকার নোট পড়ে আছে। আবির টাকাগুলো তুলে নিল। 5000 টাকা সেখানে। আবির টাকাগুলো গুছিয়ে গাড়ির মধ্যে রেখে দেয়। মনে মনে বলে, টাকা একদিন আমারও হবে, সেদিন আমিই হব রাজা। মায়া আবিরকে অনেকবার কল দিয়েছে। আবিরকে তার বাবার অফিসে কম্পিউটারে রাখা হিসেব নিকেশের কাজে চাকরির জন্য অনুরোধ করেছে। মায়ার বাবা জনাব মাহমুদ সাহেব আবিরকে যেতে বলেছে। আর আবিরকে নিতেই মায়া এসেছে পরিচিত পার্কে, যেখানে ওরা দুজন প্রায়শই দেখা করে। আবির ফোন রিসিভ করলো। মায়া ওপাশ থেকে একটু রাগী গলাতে বলল, কি ব্যাপার, ফোন ধরতে এত সময় লাগে? কি করছিলাম? গাড়ি পরিষ্কার। মানে? ওই, তুমি কি পাগল হয়ে গেছো? কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েও যদি চাকরি না পাই, তবে গাড়ি পরিষ্কার করাটা দোষের কিছু নেই। আবির, তুমি রেডি হয়ে চলে আসো, চাকরির ইন্টারভিউ আছে। টাকা নেই। টাকা নেই মানে? ঘুষ দেওয়ার মতো টাকা নেই, সেটা বললাম। না আছে টাকা, না আছে রেফারেন্স করার মতো বড় হাত। আর আমি কখনো বড় হাত আর ঘুষের সহায়তায় চাকরি করব না। আমার বাবার অফিসে আজকে ইন্টারভিউ চলছে, তোমার নাম দিয়ে এসেছি। তুমি ইন্টারভিউতে ভালো করলে তোমার চাকরি হবে, এতে আমার কোনো রেফারেন্স নেই। ওকে, আসছি। আবির রেডি হয়ে বের হয়। আরিয়া এসে সামনে দাঁড়ায়। আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, বান্ধবীরা মিলে ঘুরতে যাব। আমি বলেছিলাম যাব না, কিন্তু ওরা শুনছে না। কি করব? তুই বারণ করবি কেন? তুইও যাবি। কোনো ব্যাপার না, সমস্যা কি বল। বাসায় তো তেমন ড্রেস নেই। যদি ড্রেস আনার জন্য টাকা দিতে, মানে আমি চয়েস করে এসেছিলাম। আচ্ছা, কত টাকা লাগবে? 5000 টাকা। ও। আবির হাসি মুখে ঘরে যেয়ে মায়ার দেওয়া টাকা থেকে 5000 টাকা এনে দেয় আরিয়াকে। আরিয়া তার ভাইকে জড়িয়ে ধরে ধন্যবাদ প্রকাশ করে। আবির বাড়ি থেকে বের হয়। মাথায় বিশাল চিন্তা। বাবার ভাগের জমিটুকু চাচারা নিয়েছে জোর করে, কিছুই করার ছিল না। বাবা কথা বলেছিল বলেই ওনার নামে একটা কেস দিয়ে দেয়, যার জন্য এত কিছু ঘটে গেছে। বাবাকে হারাতে হয়েছে ওদের। আবির কিছুই বলতে পারে না। কিছু বললেই তো বোন আর মাকে নিয়ে বাইরে বের হতে হবে। কোথায় থাকবে ও? কি করবে তখন? এজন্য সব অন্যায় মেনে নিয়েছে। এমনটা প্রীতি আজ করে না। ওর কোনো সমস্যা হলেই আবিরকে ডাকে, আর কাজের লোকদের থেকেও খারাপভাবে কাজ করিয়ে নেয়। কাজ করানোটা ঠিক ছিল, কিন্তু করানোর পদ্ধতিগুলো বড়ই নির্যাতিত। আবির হেঁটে যাচ্ছে রাস্তার পাশ দিয়ে। ফুটপাত থেকে বেছে বেছে কয়েকটা এক কালারের সাদা নীল শার্ট কিনে রেখেছিল অনেক আগে। সেসব ইস্ত্রি করেই ইন্টারভিউতে যায় আবির। কখনো টাকা বাঁচানোর জন্য হেঁটে যায়, আবার দুপুরে নাও খেয়ে থাকে। এদিকে আরিয়া ফোন করে সাজ্জাদকে। সাজ্জাদ খুশি হয়ে বলতে থাকে, বাবু, আমি আসছি, তোমার সাথে ট্যুরে যাওয়ার জন্য রেডি। ওয়াও, গুড গুড। ট্যুরে কোথায় যাব? রুমে যাব। যা ফাজিল। দুষ্টু মিষ্টি আলাপ চালিয়ে যেতে থাকে ওরা। আবির পার্কের কাছাকাছি চলে এসেছে। সূর্যের তেজ যেন প্রখর হতে শুরু করেছে। ঘরে অসুস্থ মা, বেকার একজন ছেলে, পড়াশোনারত ছোট বোন। তার চাহিদা পূরণে বিশাল চিন্তা। আবির একবেলা কেন, একদিনও না খেয়ে কাটিয়ে দিতে পারবে, কিন্তু চিন্তাটা আরিয়াকে নিয়ে। ওকে কখনো অভাব ঠিকভাবে বুঝতে দেয়নি আবির। মাঝে মাঝে একটু কষ্ট পেতে দেখেছে, তবুও আবির পরে সেসব পুষিয়ে দিয়েছে। গতবার আরিয়ার পিকনিকে যাওয়ার জন্য ড্রেস, টাকা, ভাড়া সব কিছু আবির খুব কষ্ট করে ম্যানেজ করেছিল। আরিয়ার মুখের হাসির জন্য আবির চাইলে নিজেকেও বিক্রি করতে পারবে। এত সময় লাগে? 30 মিনিটের মধ্যে অফিসে পৌঁছাতে হবে, চলো। মায়ার কথা শুনে আবির ওর মুখের দিকে তাকালো। আবিরের পৃথিবী বলতে 3 জন মানুষ, মা, বোন আর মায়া। 2 জন মানুষ খুব ভালো করেই বোঝে আবিরকে, ওর মা ফাহিদা বেগম আর মায়া। দুজনে কখনো আবিরের কাছে আবদার করেনি, বরং তারাই দেওয়ার জন্য কত কিছু করেছে। আবির বলল, চলো। গাড়িতে বসো,
আর শোনো, রাগ দেখাবে না সেখানে, বুঝেছো? ইন্টারভিউতে অনেক কিছুই ঘটে। আমাদের মতো মানুষের রাগের কোনো দাম নেই, তাই দেখিও কোনো লাভ হবে না। কিছু খেয়েছো? না। আচ্ছা, আগে ইন্টারভিউ শেষ করো। কয়েক মিনিট পর আবির বিশাল একটি অফিসে এসে পৌঁছালো। আবির গাড়ি থেকে নামতেই মায়া এগিয়ে আসলো। আবিরের শার্টের বোতাম ঠিক করে দিল। চুলগুলো এলোমেলো হয়ে আছে। মায়া ঠিক করে দিল 2 হাত দিয়ে। সবার আড়ালে আবিরের কপালে আলতো করে চুমু দিয়ে বলল, বেস্ট অফ লাক, আমি বাইরে আছি। উপর থেকে জানালা খুলে মাহমুদ সাহেব সবটা দেখল। বুঝতে বাকি নেই আবির কে হয় তার মেয়ের। তিনি পকেট থেকে ফোন বের করে কাদেরকে ফোন দেন। বলেন, মায়ার সাথে সাদা শার্ট পরা ছেলেটার সব ডিটেলস 30 মিনিটের মধ্যেই আমার চাই। রিফাত একটা কালো বাইক থেকে নামলো। বাইক থেকে নেমে সে আশেপাশে তাকালো। 3টে বাড়ি, ডান পাশে 5 তলা একটি বাড়ি, বাম পাশে 4 তলা একটি বাড়ি, মাঝখানে টিনের চালের একটি বাড়ি। বড় 2 বাড়ির পাঁচিল বিশাল গাঁথুনি দিয়ে মজবুত করা, আর টিনের চালের বাড়ির পাঁচিলটা সুপারি গাছের ডাল দিয়ে করা। রিফাত মনে মনে ভাবল, আবির কোনটাতে থাকবে? জায়গার খোঁজ নিতে নিতে এখানে আসলাম। কোনটা হতে পারে আবিরের বাড়ি? 7-5 ভেবে সে টিনের বাড়ির মধ্যে প্রবেশ করল। একটা মেয়েকে সেজে গুজে বের হতে দেখে রিফাত। মুখে অনেকটা আবিরের চেহারার মিল পাওয়া যাচ্ছে। রিফাত মেয়েটার সামনে এসে বলল, আবিরকে চেনো? আমার ভাইয়া। আপনি কে? আমি আবিরের বন্ধু। তুমি কি ওর বোন হবে? ছোট বোন। ভেতরে মা আছে, আমি একটু বাইরে যাব, মায়ের সাথে কথা বলুন। আরিয়া কথাটা বলে সেখান থেকে বের হয়ে আসে। রিফাত বাড়ির দরজার সামনে যেয়ে সালাম দিলেন। ভিতর থেকে সালামের জবাব আসলো। রিফাত কিছু বলতে যাবে তার আগে ফাহিদা বেগম এগিয়ে আসলো। তাকিয়ে দেখে সাহেবদের বেশে একটা ইয়াং ছেলে দাঁড়িয়ে আছে। রিফাত বলল, আন্টি, আমি রিফাত, আবিরের বন্ধু। কত বছর হলো দেখা হয় না, তাই আসলাম। সে কি বাড়িতে আছে? না বাবা, ভেতরে আসো। সে তো বেরিয়ে গেছে চাকরির ইন্টারভিউ দিতে। মানে সে কি এখনো বেকার? ওরা 2 জন কথা বলে। এদিকে আবির বসে আছে। অফিসের কাজের লোক এসে বলল, আবির তাড়াতাড়ি ভিতরে চলে যায়। 5 জন লোক বসে আছে। আবির সালাম দিয়ে বসার অনুমতি চাইল। আবির বসতেই একজন বলল, আপনি আবির? আপনাকে ভিতরে যেতে বলেছে। সার্টিফিকেট তো দেখলাম, সবই টপার তো। জি স্যার। তো আবির সাহেব বলুন তো, আপনার সবচাইতে বড় শক্তি ও দুর্বলতা কি? অন্যজন প্রশ্নটা করল। আবির একটু ভাবনাতে পড়ে গেছে, তবে নিজেকে শান্ত রেখে বেশ রিল্যাক্স মুড নিয়ে বলল, আমার সবচাইতে বড় শক্তি হলো আত্মবিশ্বাস। প্রতিটা মানুষ পছন্দ করে কনফিডেন্সিয়াল মানুষদের উপর, আর আমি পছন্দ করি ওভার কনফিডেন্সিয়াল মানুষদের উপর। কারণ কনফিডেন্স থাকাটা স্মার্ট বোঝায়, কোনো কাজে কনফিডেন্স সাহায্য করে, আর ওভার কনফিডেন্স থাকা মানে ওভার স্মার্ট। এখানে যে কোনো কাজ তখন আরও সহজভাবে করা যাবে। আবার দুর্বলতা হলো আমি যখন যে কাজটা করব তার মধ্যে কতটা দিতে পেরেছি। আমার সবটা যদি না দিতে পারি, কাজটা যদি সঠিকভাবে সম্পূর্ণ না হয়, এটাই আমার কাছে দুর্বলতা প্রকাশ করে। আবিরের প্রশ্নের উত্তর শুনে সবাই বেশ ইমপ্রেস হয়ে গেল। আরও একজন প্রশ্ন করল, কিসে তাড়না আপনাকে রাতে জাগিয়ে রাখে? আবির আবারও চুপ হয়ে যায়। কিছু সময় পর একটু হেসে বলল, আমি আমার মনের দিক দিয়ে কতটা সৎ। আমি সারাদিন কতগুলো খারাপ কাজ করেছি, পরিবারের জন্য কি করতে পারবো। যদি আমার চাকরি হয় তাহলে সেই দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করতে পারবো। যদি চাকরি না হয়, পরিবার নিয়ে কি করব। দুনিয়ার সুখ খুঁজতে চেয়ে আমি আমার সৃষ্টিকর্তাকে ভুলে যাচ্ছি না তো। এইগুলোর চিন্তা আমাকে রাত দিন জাগিয়ে রাখে। তবে সব সময় না, আমি এমনিতেও খুব সকালে উঠি, নিজের মতো কাজ করি, দায়িত্বের বেড়াজালে সবকিছু সামলাতে পারি। একজন বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আবিরের দিকে। আবির চুপচাপ বসে আছে সেখানে। শেষের জন্য প্রশ্ন করল। আবির প্রশ্নটি শুনে বেশ বড় করেই হাসল। প্রশ্নকর্তারা আবিরের দিকে অবাক হয়ে চেয়ে রইল। আবির কিছু সময় নিয়ে হাসি থামিয়ে বলল, মানুষ সামাজিক জীব। প্রতিটি মানুষের মধ্যে বেসিক 4 ধরনের পার্সোনালিটি টাইপের যে কোনো একটি দেখা যায়, কিন্তু
আমি পরিস্থিতি অনুযায়ী চিনতে এবং মানিয়ে নিতে পারি। কখন আমার লাল হওয়ার প্রয়োজন হয়, কখনো সবুজ, আবার কখনো কখনো কালো কিংবা গোলাপি, আবার সাদাও হতে হয়। সবটা নির্ভর করে পরিস্থিতির উপর। তাই বলা যায়, পরিস্থিতি যেমনটা তৈরি হবে আমি ঠিক সেই রংটাই বেছে নেব। প্রশ্নকর্তারা সবাই উঠে দাঁড়ালেন। আবিরের পিছনে কোম্পানির মালিক মাহমুদ সাহেব এসে দাঁড়িয়েছে। উনি ইশারায় সবাইকে চলে যেতে বললেন। প্রশ্নকর্তারা চলে যায়। মাহমুদ সাহেব এসে আবিরের সামনে বসল, বলল, আমি মায়ার বাবা। আবির বসা থেকে উঠে দাঁড়াতে চাইল। উনি ইশারায় দাঁড়াতে বারণ করলেন। রুমে এসি চলছে। কাজের ছেলে 2 কাপ চা দিয়ে গেছে, সাথে বিস্কুটও আছে। আবিরকে ইশারায় খেতে বললেন। দুজনে বেশ কিছু সময় ধরে চুপ করে রইল। মাহমুদ সাহেব হঠাৎ বললেন, তোমার গায়ে শার্টটা ফুটপাতের দোকান থেকে কেনা, তাই না? জি স্যার। ওকে, রং চলে যাবে ভেবে সাদা রঙের শার্ট কিনেছো? ইয়েস স্যার। তোমার বাবা ছিল ছোট্ট একজন ব্যবসায়ী। তিনি মারা গিয়েছেন রোড অ্যাক্সিডেন্টে। যদিও সেদিন তিনি তোমার চাচাদের ব্যবহারে কষ্ট পেয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। তোমার বাসা টিন শেটের ঘরে, অসুস্থ মা, বিয়ে দেওয়ার মতো বয়স হয়েছে তোমার। বোনের বোনকে অভাব বুঝতে দাও না। তেমন একটা প্রতিদিন কি যেন বাজার করো। অল্প টাকাতে যা পাই সেটাই। আমার বাড়ির কাজের লোকেদের খাবারের মেনু কি জানো? না। মাছ, মাংস, সব ধরনের টাটকা সবজি। আমি কম্প্রোমাইজ করতে ভালোবাসি, কিন্তু নিজের মেয়ের ব্যাপারে একদমই না। স্যার, সহজ করে কথা বলুন। পেঁচানো মানুষের সামনে পেঁচিয়ে কথা বলাটা অন্যরকম হয়। বুঝতে পারছো তাহলে? মায়ার থেকে চলে আসতে হবে, তাই তো? আমি মায়াকে বলবো না তোমার কথা, তবে তোমাকেই ওর কাছ থেকে চলে আসতে হবে। কারণ আমি কখনো তোমার হাতে ওকে তুলে দেব না, আর না চাকরি দেব। চাকরি দিলে তোমাকে সামনে এনে মায়া আমাকে অনেক কিছু বোঝাবে, আর আমি আমার মেয়ের কথা ফেলতে পারি না। তোমাকে কোনো চাকরি দেয়নি, এই ব্যাপারটা তুমি বলবে তাকে। আমিও বলবো, তবে সেসব বানিয়ে বলবে। যাও। আবির অফিস থেকে বের হয়। গেটের বাইরে এসে ঘুরে একবার অফিসের দিকে তাকালো। মনে মনে বলল, আজ টাকা আছে বলে আমার উপর শত শর্ত দাঁড় করিয়ে দিলেন। একদিন টাকা আমারও হবে, সেদিন আমি ধ্বংস করে দেব পৃথিবী। রিফাত আবিরের রুমে এসে বসেছে। কম্পিউটার অন করলো। সাধারণ একটি কম্পিউটার। রিফাত কম্পিউটারের দিকে তাকিয়ে রহস্যময় এক হাসি দিল। অর্ককে ফোন দেয়। অর্ক রিসিভ করে বলে, হ্যাঁ রিফাত ভাই, বলো। দেখা হবে খুব তাড়াতাড়ি। আর এটা শুনে রাখ, আবিরকে আমি ডেভিল বানাবো। দেশে তবে আরও একটা ডেভিলকে দেখতে পাবে। দেশ না, বল পৃথিবী এবার নতুন ডেভিল দেখবে। তবে এবার সে ডেভিল নয়, হবে ভিলেন, মানে হারামি যাকে বলে। ওকে, ওয়েটিং ফর নেক্সট পার্ট। রিফাত কম্পিউটার অফ করলো। সে ফাহিদা বেগমের সাথে কিছু সময় কথা বলে সেখান থেকে চলে আসলো। অর্ক আর রিফাতের রহস্যময় কথাগুলো কোনো সাধারণ কথা নয়। কথাগুলোর মধ্যে একটা বিশাল গল্প আছে। সময় হলে সবাই তা বুঝতে পারবে। আরিয়া গাড়িতে করে যাচ্ছে। পাশেই সাজ্জাদ বসে গাড়ি চালাচ্ছে। কিছু দূর যেতেই একটা ছেলের সামনে গাড়িটা থামলো। আরিয়া বলল, ছেলেটা কে? সাজ্জাদ মুচকি হাসল। ছেলেটার নাম ফুয়াদ, সাজ্জাদের বন্ধু। আরিয়াকে দেখেই বলল, আরে ভাবি। ফুয়াদ গাড়িতে উঠল। গাড়ি চলতে থাকে। কিছু দূর যেয়ে নাইম নামের একটা ছেলে গাড়িতে উঠল। আরো কিছু দূর এসে শাহিন নামের একটা ছেলে উঠল গাড়িতে। একটি গাড়িতে 5 জন মানুষ, 4 জন ছেলে আর একটি মেয়ে। আরিয়া সাজ্জাদের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছে বারবার। সাজ্জাদ ইশারায় বোঝালো, ভয় নেই, ওরা আমার কাছের বন্ধু, তোমাকে সম্মান করে অনেক। সবাই যাচ্ছে ট্যুরে। আরিয়া গাড়ির মিউজিকের সাথে বেশ মজা করেই চলছে। কোনো ভাবনা নেই। পুরনো শহর ছেড়ে বিকালে পৌঁছায় নতুন একটি শহরে। একটি নিরিবিলি বাড়ির মধ্যে একটা রুম নিল সাজ্জাদ। বাড়ির পাশ দিয়েই নদী বয়ে চলেছে।
সাজ্জাদ আরিয়াকে নিয়ে রুমে উঠল। ফুয়াদ বলল, তোরা দুজন এনজয় কর, আমরা দেখি খাবার পাই কিনা। বাই। ফুয়াদ, নাইম আর শাহিন রুম থেকে বেরিয়ে আছে। সাজ্জাদ দরজা আটকে দেয়। আরিয়ার কাছে এসে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল তাকে। আরিয়া বিছানায় ছিটকে পড়ে। মুখে লজ্জা মাখা হাসি নিয়ে সাজ্জাদকে বলল, এইসব কি হচ্ছে? সব সময় দুষ্টুমি করো, ফাজিল কোথাকার। আমি ফাজিল, আমি বেয়াদব, সব কিছু আমি। তবুও তুমি আমার। কথা বলতে বলতে সাজ্জাদ আরিয়ার গা থেকে কাপড়গুলো খোলা শুরু করেছে। আরিয়ার কোনো বাধা নেই, সে সাজ্জাদের দিকে তাকিয়ে আছে। সাজ্জাদ এক এক করে আরিয়ার গা থেকে সব কাপড় খুলে ফেলেছে। আরিয়া দেখতে বেশ মিষ্টি। নিম্নবিত্ত পরিবারের জন্ম নিলেও আরিয়া দেখতে যথেষ্ট সুন্দরী। এমন মেয়েকে যে কেউ পাওয়ার জন্য পাগল প্রায়। কিন্তু সাজ্জাদ তো কেবল তাকে পেয়ে ক্ষান্ত নয়, সে আরিয়া সবটুকু পেয়েছে। একটা নারীর সবচাইতে মূল্যবান নিজের শরীরের জিদ, সেইটাও সাজ্জাদ ছাড় দেয়নি। সাজ্জাদ নিজের গা থেকে টি শার্ট খুলে ফেলল। তারপর আবির ওর হাত থেকে সব কাগজ ছিঁড়ে ফেলে দিল ডাস্টবিনে। শার্ট ইন থেকে খুলে দিল। পকেটে হাত গুজে দিয়ে ফুটপাত দিয়ে হাঁটছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছে। পেটে ক্ষুধা থাকলেও কোনো ইচ্ছেই করছে না খেতে। বারবার মায়ার কথা মনে পড়ছে ওর। একে অপরকে কতই না ভালোবাসে। আবির 5 বছর রিলেশনে মায়াকে কেবল গালে চুমুই দিয়েছে। আলিঙ্গনে একে অপরের কাছে এসেছে, অথচ মায়াকে ছাড়া তার থাকার দিন চলে এসেছে। এইচএসসি পরীক্ষার সময় ওদের দেখা। দুজনেই একই বেঞ্চে বসে পরীক্ষা দিয়েছিল। সেদিনের পর টুকটাক কথা বলা। কাকতালীয়ভাবে একই কলেজে ভর্তি হয় ওরা দুজন। এরপর বন্ধুত্ব শুরু। একে অপরকে পছন্দ করা, ভালোবাসা, সবটা যেন ভাগ্যেই ছিল। কতই না স্বপ্ন ছিল একসাথে ঘর বাঁধার। আবিরের কাঁধে মাথা রেখে মায়া বলতো, আবির, তোমার বাড়িতে যখন একেবারে যাব তখন অনেক মজা হবে। দেখো, আমি রান্না করব, তুমি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে জ্বালাবে। আবির বলে সায় দিত। কারণ তখন থেকেই আবিরের চিন্তা কিভাবে সে মায়াকে নিজের করে নেবে। মায়াকে নিয়ে পালানোর স্বপ্ন না দেখলেও একদিন মজার ছলে আবির মায়াকে বলেছিল, চলো আমরা পালিয়ে যাই। কি বলো তুমি? তোমার পরিবার নিয়ে তোমার কত দায়িত্ব, আর পালিয়ে কোথায় যাবে? কি করে খাওয়াবে আমাকে? আর তোমার পরিবারের কি হবে শুনি? আবির মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে সেদিন। কারণ এমনটা কখনো কোনো মেয়ে বুঝবে না। আবির হাঁটতে থাকে। পাশে মায়ার গাড়ি এসে দাঁড়িয়েছে। মায়া গাড়ি থেকে নেমে আবিরকে ডাকলো, এই আবির, চাকরি হয়েছে? না। ও আচ্ছা, আমি আপুর সাথে কথা বলে নেব, চাকরি হয়ে যাবে। আবির কোনো কিছু বলছে না। মায়ার থেকে সে হেঁটে চলে আসতে থাকে। লাবণ্য চেয়ারে বসে আছে। সে এখন অনেক বড় একটি পজিশনে এসেছে। চেয়ারে হেলান দিয়ে লাবণ্য অনেক কিছুই ভাবছে। কয়েক বছর আগের কথাগুলো লাবণ্য সব সময় ভাবে। একটি কালো রাত, চারপাশ যেন অন্ধকার। সেই কালো রাতে একটি ব্লাস্ট হয়। সেই ব্লাস্টে মারা যায় দুজন সরকারের অধীনে থাকা লোক, সাকিব ও সোহেল। কিন্তু কেন? ডেভিলের মাইন্ড গেমে তারা মারা গিয়েছিল। ডেভিল কোথায় আছে? সেদিন রাতে অনেকগুলো প্রশ্ন রয়ে যায় সবার কাছে। দেশের জনগণ, এমনকি সরকারও প্রশ্নের উত্তর খুঁজে চলেছিল। একটা সময় না পেয়ে সবকিছু থামিয়ে দেয়। এখনো অবধি লাবণ্য ছাড়া এই শহরের ডেভিল নিলয়কে অন্য কেউ চেনে না। নিলয় যে ডেভিল ছিল এটা কেবল এই ঢাকা শহরে একমাত্র লাবণ্য জানে। আর যারা জানতো তারা সবাই মারা গিয়েছে। লাবণ্য সেদিনের রাতের কথা ভাবছে। অর্ককে তুলে আনা হয় ডেভিল ভেবে, কিন্তু অর্ক ছিল ডেভিলের সাথে থাকা ছোট্ট একজন হ্যাকার। আসল ডেভিল তো ছিল নিলয়, যাকে মাস্টার অফ মাইন্ড গেমার বলা হয়ে থাকে। টেকনোলজিতে তার জ্ঞান অনেক। সে চাইলেও পুরো পৃথিবীটা নিজের করে নিতে পারত। আচ্ছা, ডেভিল নামের কেউ যদি, মানে নিলয়ের মতো যদি আবার কোনো হ্যাকার আসে, কি হবে? লাবণ্য চোখ বন্ধ করে নিলয়, নেহা, অর্ক, মাসুম আর সিয়ামদের চলে যাওয়ার দৃশ্যটা কল্পনা করছে। রেড গ্যাং হিসেবে ছিল নেহা, কিন্তু ডেভিল নিলয়কে নেহা ভালোবাসত। ওরা সেই যে কতগুলো টাকা নিয়ে চলে যায়, তাদের কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায়নি। লাবণ্য চেয়ারে হেলান দিয়ে কথাগুলো ভাবছে।
ওর সহকারী পুলিশ জাভেদ শেখ এসে সামনে দাঁড়িয়ে স্যালুট করলেন। ম্যাম, আপনার জন্য একটা চিঠি এসেছে। চিঠি? হুম। ওকে দাও দেখি। লাবণ্য চিঠি খোলে। সরকারের খুব কাছে সিকিউরিটি এজেন্সি থেকে এসেছে। চিঠিতে জানানো হয়েছে, আমি রিশান বলছি, সিক্রেট সিকিউরিটি এজেন্সি অব বাংলাদেশ, ব্যাস 11। আজ প্রায় 8-9 মাস হলো বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1কে ঘিরে অনেক রহস্য ছড়িয়ে পড়েছে। তাই প্রশ্ন হলো, কী সেই রহস্য, আর কেনই বা এটা আপনাকে জানাচ্ছি। সেকেন্ড কারণটা আগে বলি। আপনি বেশ কয়েক বছর ধরে ডেভিল নামে এক হ্যাকারের ওপর ইনভেস্টিগেশন করতেছিলেন। আপনার এই ব্যাপারটা অজানা নয়। সেই হ্যাকাররা কেমন হতে পারে? আমাদের স্যাটেলাইটটি যেদিন মহাকাশে প্রেরণ করা হয় সেদিন চায়নাতে একটি স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয়, কিন্তু সমস্যা হলো আমাদের স্যাটেলাইটের অগ্রিম সব খবর চায়নার আগে হ্যাক করে নিচ্ছে। র এজেন্ট কোম্পানি থেকে জানা যায় নাসারও এর সাথে যুক্ত। নাসার মূলত সকল দেশের প্রথম বা উন্নত মানের স্যাটেলাইটগুলোকে দক্ষ ও বুদ্ধিমান হ্যাকার দ্বারা নিয়ন্ত্রণ করে তথ্য চুরি করে নিয়েছে বহু বছর ধরে। এটা কখনো কেউ বুঝতে পারেনি, জানতেও পারেনি। নাসার টেকনোলজি এত বিশাল যা সরাসরি বোঝাই মুশকিল। তাদের ব্যাপারে কেস ফাইল করা বোকাদের মতো কাজ। মূলত চায়না আমাদের মাথায় কাঁঠাল ভাঙছে, আর পুরো পৃথিবীর ওপর কাঁঠাল ভাঙছে যুক্তরাষ্ট্র। নাসা কোম্পানি, আপনি যেহেতু ডেভিলের ওপর সব রকম ইনভেস্টিগেশন করছেন, তাই আপনি হয়তো হ্যাকার খুঁজে পাবেন। সহজ করে বলি, আমাদের ঠিক ডেভিলের মতনই হ্যাকার লাগবে, যে কিনা সরকারের হয়ে এখন কাজ করবে, আমাদের স্যাটেলাইটে রক্ষা করবে। কিন্তু যতদূর জানি ডেভিলের মাথায় একবারে এই হ্যাকারের নেশা চেপে বসলে সে শুধু বাংলাদেশের স্যাটেলাইট কেন, সে পুরো পৃথিবীর টেকনোলজি নিজের কবজায় নিয়ে নেবে। তবে আগে 10, আপনি যদি ডেভিলের মতো কোনো হ্যাকার পরিচয় জানা থাকলে খুব শীঘ্রই জানাবেন আমাদেরকে। আরেকটা কথা, সব কিছু একদম গোপন থাকবে। লাবণ্য চিঠিটা পড়ে নিজের কাছে যত্ন করে রেখে দেয়। ডেভিল নাম যতবারই পড়েছে ততবারই সে শিউরে উঠেছে। ডেভিল যদি ব্যাক করে না জানি কি না কি হবে, তাকে সামলানো কষ্টসাধ্য। আবির মায়াকে ইগনোর করে বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসেই আরিয়াকে ডাকলো। ওর মা ফাহিদা বেগম ভিতর থেকে বলল, আরিয়াকে তো তুই নিজেই ট্যুরে যেতে বলছিস, সকালে বেরিয়েছে, কি জানি কখন ফিরবে। আবির ওর মায়ের ঘরের দিকে এগিয়ে যায়। ফাহিদা বেগম শুয়ে আছে। আবিরকে দেখে তিনি বললেন, চাকরি হলো? চাকরি আর করবো না কোনোদিন। সে কি হয়েছে? আচ্ছা মা, মাঝে মাঝে কেন ইচ্ছে করে সব কিছু ছেড়ে বিষ খেয়ে মরে যাই। কষ্টে এমন হয় পাগল। মা, গরিব হয়ে জন্ম নেওয়াটাই কি দোষের? কুৎসিত হয়ে জন্ম নেওয়াটাও কি দোষের? কেন মানুষ এত পার্থক্য খোঁজে? বড় বড় লেকচার কেবল বইয়ের পাতায় আর ফেসবুকের পোস্টেই দেখা যায়, কিন্তু একটা সুন্দরী মেয়েকে দেখতে বাজে ছেলে রাস্তায় ভালোবাসি বললেই অপমান করে তাড়িয়ে দেয়। ছেলে ভালো হলেও দোষটা সে কুৎসিত। একবেলা খেতে না পারা মানুষগুলো স্বপ্নটা কি জানো? মনের চাহিদাটা কি জানো? পরের বেলা যেন এভাবে না খেয়ে থাকতে না হয়। অথচ যারা বড় লোক তাদের কি চিন্তা থাকে যেন পরের বার আরও জমজমকভাবে পার্টি দেওয়ার ব্যবস্থা করতে হবে। আবির রুম থেকে বের হলো। পকেট থেকে ফোন বের করে আরিয়াকে কল দেয়। আরিয়া তাড়াতাড়ি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আবিরের কল। সে তাড়াতাড়ি রিসিভ করে। আবির ওপাশ থেকে শুনতে পেল আরিয়া বেশ হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছে। কণ্ঠে একটি চাপা অন্যরকম স্বর। আরি, তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ঠিক আছি। বান্ধবীদের সাথে মজা করছি তো, এই জন্য হাঁপিয়ে গেছি। রাতে ফিরবো, ভোরে কথা হবে। আরিয়া ফোন কেটে দেয়। সাজ্জাদের খোলা পিঠে 10 আঙ্গুলের নখের খামচি দিয়ে বলে, এই থামো এবার, আর পারছি না, আমি হাঁপিয়ে গেছি। সাজ্জাদ আরিয়াকে ছেড়ে দেয়। গায়ে তোয়ালে পেঁচিয়ে সে সোফাতে যেয়ে বসে। টেবিলের উপর থেকে ড্রিঙ্কের বোতল থেকে গ্লাসে ড্রিঙ্ক ঢাললো সাজ্জাদ। একটি নেশার ঔষধ মিশিয়ে দিল সেটাতে। তারপর